আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হলো তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 7। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা একটা উদ্দীপক পড়ব এবং সেই উদ্দীপক থেকে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে দেখো, সাজি এন্টারপ্রাইজের ব্যবসায় গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ানের উদ্ধৃতের তথ্য সরবরাহ করে। হিসাবের নাম: ক্রয় 1,35,000, বিক্রয় 1,50,000, প্রাপ্ত ভাড়া 12,000, মূলধন 95,000 টাকা, ব্যাংক উদ্ধৃত 1/1/18 20,000, ঋণ 25,000, প্রাপ্য বিল 32,000, আয়কর 10,000, সমাপনী মজুত পণ্য 25,000, বেতন 3,000, আসবাবপত্র 38,000, বিনিয়োগ 15,000, প্রশিক্ষণ ভাতা 5,000, রপ্তানি শুল্ক 13,500, প্রাপ্ত বার্তা 10,000, লভ্যাংশ প্রাপ্তি 500, প্রারম্ভিক মজুত পণ্য 25,000, সমাপনী ব্যাংক জমা 16,000। তাহলে এটা ছিল আমাদের উদ্দীপক, এবং এখান থেকে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা আগে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা নির্ণয় করব। আমরা যখন চতুর্থ অধ্যায় করেছিলাম, তো সেই অধ্যায়ের নাম ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো ওই অধ্যায়টা যারা পারে, এটা তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কারণ ওখানে যে মুনাফা জাতীয় আয়, এখানেও একই কথা। মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো? যেগুলো নিয়মিত লেনদেন, যেগুলো এক বছরের মধ্যে বারবার সংগঠিত হয়, সেই লেনদেনগুলোই হলো মুনাফা জাতীয় লেনদেন। যেমন পণ্য বিক্রয়, আমরা মাসে অনেকবারই পণ্য বিক্রি করি, বা বছরের মধ্যে অনেকবার পণ্য বিক্রয় করা হয়। তারপরে পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়টা কিন্তু বছরে অনেকবার করা হয়, তাই না? তো যে ঘটনাগুলো বারবার ঘটে, এক বছরের মধ্যে বারবার ঘটে, সেই লেনদেনগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। তাহলে এখন আমরা এই উদ্দীপক থেকে মুনাফা জাতীয় আয় নির্ণয় করব। তাহলে এটা করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আমরা যে লেনদেনগুলো মুনাফা জাতীয়, মানে যেই কথাগুলো দ্বারা মুনাফা জাতীয় বোঝায়, শুধুমাত্র সেই জিনিসটা চিহ্নিতকরণ করব। প্রথমে আমরা মুনাফা জাতীয় কোনগুলো, সেই জিনিসটা বের করব আগে। এরপরে আমরা কি বের করব? মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় লেনদেন তো আমরা পেয়ে গেলাম। এরপরে সেই মুনাফা জাতীয় লেনদেন থেকে কোনগুলো আয়, সেই আয়গুলো আমরা আলাদা করে দিব। ঠিক আছে? যেমন এখানে দেখো, ক্রয় ক্রয় কিন্তু তোমার বছরে বারবার হয়, তাই না? তাহলে এটা কিন্তু একটা মুনাফা জাতীয় লেনদেন। কিন্তু এই ক্রয় দ্বারা কি মুনাফা জাতীয় আয় বোঝায় নাকি ব্যয় বোঝায়? ক্রয় দ্বারা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় বোঝায়, কারণ ক্রয়ের মাধ্যমে আমার টাকা কি চলে যায়। তাহলে এটা কিন্তু আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে না। আমাদের এমন কিছু দেখতে হবে যেটা লেনদেনটা মুনাফা জাতীয় এবং টাকা আসা বোঝাবে, কারণ আমরা মুনাফা জাতীয় আয় নির্ণয় করতেছি। এক নাম্বার মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিতকরণ করব, দুই নাম্বার টাকা আসা বোঝাবে, সেটা চিহ্নিতকরণ করব। তাহলেই আমরা মুনাফা জাতীয় আয়টা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে চলো মুনাফা জাতীয় আয়ের জন্য ছকটা আগে কেটে নিই। তাহলে দেখো, প্রথমে আমরা ছকটা এঁকে নিলাম। বিবরণ, টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর, আর উপরে টাইটেল দিয়ে নিয়েছি মুনাফা জাতীয় আয় সমূহ। তাহলে উপরে আমি টাইটেলটা কেন দিলাম? কারণ আমাদের একই প্রশ্নে চেয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো তোমাদের একটা ছকের মধ্যেই তোমাদের দুইটা অ্যান্সার বের করতে হবে, একটা মুনাফা জাতীয় আয়, আরেকটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে একই ছকে যেহেতু দুইটা অ্যান্সার বের করতে হবে, তাই আমরা প্রথমে টাইটেলটা দিয়ে নিলাম যে মুনাফা জাতীয় আয় সমূহ। এরপরে আমরা মুনাফা জাতীয় আয়গুলো লিখে যোগ করে জেড দিয়ে দেন এটার নিচে আবার আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব, যেহেতু একই প্রশ্নে দুইটা আনসার চাইছে। তাহলে প্রথমে আমরা মুনাফা জাতীয় আয়গুলো দেখি। তাহলে দেখো, বলা আছে ক্রয়, ক্রয় দ্বারা তো আমার ব্যয় বোঝায়, সো এটা আমাদের এখানে আসবে না। এরপরে আছে বিক্রয়, 1,50,000 টাকা। তাহলে বিক্রয় কিন্তু আমরা বছরে অনেকবার করে থাকি, বারবার সংগঠিত হয়, তাই না? পণ্য বিক্রয় আমরা বারবার করি না বছরের মধ্যে। তাহলে এই বিক্রয় কিন্তু আমার মুনাফা জাতীয় লেনদেন। এখন এই বিক্রয় দ্বারা কি টাকা আসে নাকি টাকা যায়?
টাকা আসে, তার মানে হচ্ছে এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে যাবে। একই হচ্ছে এটা মুনাফা জাতীয় লেনদেন, তার উপরে হচ্ছে এর মাধ্যমে টাকা আসে। তো দুইটা বিবরণ কি আমাদের মিলে গেছে, তাই হচ্ছে আমরা বিক্রয়টা মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিখব। বিক্রয়, বিক্রয় 1,50,000, বিক্রয় 1,50,000। এরপরে আছে হলো প্রাপ্ত ভাড়া 12,000 টাকা। তাহলে প্রাপ্ত ভাড়া, ভাড়া এটা কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন, কারণ এক বছরের মধ্যে ভাড়া আমরা বারবার পাই, ঠিক না? তাহলে ভাড়া কিন্তু আমরা বারবার পাই, আর এখানে বলছে যে বারবার দিতে হয় বা ভাড়া পাই, কিন্তু এটা কিন্তু বারবার ঘটে, তাই না? তাহলে এটা কিন্তু মুনাফা জাতীয় লেনদেন। তার উপরে এটা লেখা আছে যে প্রাপ্ত ভাড়া, তার মানে একে এটা মুনাফা জাতীয়, তার উপরে হচ্ছে প্রাপ্ত ভাড়া, তার মানে টাকা আসা বুঝাইছে। তাহলে মুনাফা জাতীয় প্লাস কি টাকা আসা বুঝাইছে, তার মানে এটাও কি আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে। তাহলে আমরা লিখি প্রাপ্ত ভাড়া 12,000। এরপরে দেখো আছে মূলধন, এটা কিন্তু আমাদের মূলধন জাতীয় লেনদেন, সো এটা এখানে আসবে না। এরপরে ব্যাংক উদ্ধৃত, এটাও আসবে না। এরপরে ঋণ, ঋণ দ্বারা টাকা আসা বোঝায়, কিন্তু হচ্ছে এটা মূলধন জাতীয় লেনদেন। ঋণ তো আর আমরা বারবার নেই না, তাই না? তো এটা আমাদের মূলধন জাতীয় লেনদেন। এরপরে প্রাপ্য বিল, প্রাপ্য বিল এটাও এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এরপরে আয়কর হচ্ছে উত্তোলন, সমাপনী মজুত পণ্য, এটাও চলতি সম্পদ। এরপরে বেতন 3,000 টাকা, বেতন মুনাফা জাতীয় লেনদেন, কিন্তু এটা দ্বারা হচ্ছে আমাদের ব্যয় বুঝায়। যদি বলতো যে বেতন পেয়েছি তাহলে ওটা আয় বুঝাইতো, কিন্তু এখানে শুধু বেতন লেখা আছে। তো শুধু বেতন লেখা থাকলে তো ওইটা আমাদেরকে খরচই ধরে নিতে হবে। তাহলে বেতন হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন প্লাস হচ্ছে এটা খরচ, বেতন দ্বারা খরচ বোঝাচ্ছে, তো এটা তো আর মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে না। আমাদের হচ্ছে মুনাফা জাতীয় লাগবে প্লাস হচ্ছে টাকা আসা বুঝাইছে, এর এই টাইপের লেনদেনগুলো লাগবে। এরপরে আসবাবপত্র, এটা দ্বারা সম্পদ বুঝায়। বিনিয়োগ, এটাও আমার জন্য সম্পদ। এরপরে প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা, ভাতা মানে হচ্ছে ব্যয়, যেটা আমাদেরকে দিতে হয়, তো এই প্রশিক্ষণ ভাতাও এখানে আসবে না। এরপরে রপ্তানি শুল্ক, এটাও আমাদের জন্য ব্যয়। প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা মানে কি আমি বাট্টা পেয়েছি, তাহলে বাট্টা কিন্তু আমরা বছরে অনেকবার পেয়ে থাকি, তো এই প্রাপ্ত বাট্টাটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন। যেহেতু প্রাপ্ত, প্রাপ্ত কথা লেখা আছে, তার মানে এটা আমি পেয়েছি, তার মানে এটা আমার জন্য মুনাফা জাতীয় আয়। তাহলে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা হবে, প্রাপ্ত বাট্টা হবে হলো 10,000, 10,000। এরপরে দেখো আছে লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা। তাহলে এই লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশটা আমরা পেয়েছি, লভ্যাংশটা আমরা বছরে অনেকবারই পেয়ে থাকি, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। তাহলে লভ্যাংশ, লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 500, লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 500 টাকা। তাহলে এরপরে আছে হলো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, যেটা আমাদের জন্য ব্যয়। সমাপনী ব্যাংক জমা, যেটা আমাদের জন্য হচ্ছে চলতি সম্পদ। এরপরে আছে হচ্ছে ক্রয় ফেরত 2,000 টাকা, ক্রয় ফেরতটাও হচ্ছে আমাদের জন্য মানে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যাবে, যেটা তোমরা পরে বুঝবা। এরপর আছে আমদানি শুল্ক, এটাও আমাদের জন্য হচ্ছে একটা ব্যয়। তো এগুলো কোনোটাই আসবে না, তাহলে এখানেই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় সমূহ শেষ। তাহলে এবার আমরা এটা কি করব, এটা এখানে যোগ করে দিব। তাহলে আমরা এখন এটা যোগ করে দিচ্ছি, যোগ করে দেই। 1,50,000, 12,000,
10,000 আর হচ্ছে 500, তাহলে যোগ করলে হয় 1,72,500। 1,72,500। তাহলে এটা আমাদের কিন্তু একটা অ্যান্সার বের হয়ে গেছে। সো এটা আমরা এখানে লিখে যোগ করে জেড টেনে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে পরের কোশ্চেনটাই আসে হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো একই কোশ্চেনে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা তো অ্যান্সার বের হয়ে গেছে, এখন আমরা আরেকটা অ্যান্সার বের করার জন্য আমরা এইখানেই হচ্ছে টাইটেলটা দিয়ে নিব যে মুনাফা জাতীয় ব্যয় সমূহ, ঠিক আছে? মুনাফা জাতীয় ব্যয় সমূহ। এরপরে মুনাফা জাতীয় ব্যয় সমূহ টাইটেলটা দিয়ে এখান থেকেই হচ্ছে তোমরা অঙ্ক করা স্টার্ট করবা তোমাদের পরীক্ষার খাতায়। আমার যেহেতু এখন একটু জায়গার এখানে যেহেতু একটু জায়গা কম আছে, তো আমি হচ্ছে আবার নতুন করে এখান থেকে স্টার্ট করব। কিন্তু তোমরা যখন হচ্ছে পরীক্ষার হলে লিখবা তখন প্রথমে হচ্ছে মুনাফা জাতীয় আয়টা আগে বের করবা, দেন একই বক্সের মধ্যে মুনাফা জাতীয় ব্যয় লিখে টাইটেল দিয়ে এইখান থেকে হচ্ছে অঙ্কটা শুরু করবা, ঠিক আছে? তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় করার আগে আমরা হচ্ছে কিছু জিনিস জেনে নেই যে মুনাফা জাতীয় ব্যয়ের যে সূত্রটা আছে বা এটা কিভাবে নির্ণয় করবো। আগে হচ্ছে এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো, এরপরে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করব, ঠিক আছে? এই দেখো, আমরা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন সেই সূত্রটা হচ্ছে আমরা লিখে নিচ্ছি। দেখো, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য প্রথম যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ, এটা হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার সূত্র। এই রেওয়া মিল অধ্যায়ে মুনাফা জাতীয় ব্যয়টা আমাদের এভাবে নির্ণয় করতে হবে। কিন্তু আমরা যখন চতুর্থ অধ্যায় করেছিলাম তখন কিন্তু আমাদের কোনো সূত্র ছিল না, তখন আমরা যেগুলো মুনাফা জাতীয় ব্যয় হতো সেগুলো জাস্ট লিখে যোগ করে দিতাম। কিন্তু এই রেওয়া মিলের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যখন মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব তখন আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এখন কথা হচ্ছে যে এই যে বিক্রিত পণ্যের ব্যয় এটা আমরা কোথায় পাবো? আমাদের এই পুরো প্রশ্নের মধ্যে কোথাও তো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া ছিল না। এর মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। আগে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব, তারপরে হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ লিখব, মানে এখান থেকে বের করব। এরপরে ওই অন্যান্য পরোক্ষ খরচ আর বিক্রিত পণ্যের ব্যয় দুইটা কি করে দিব? যোগ করে দিব। যখন যোগ করে দিব তখনই আমাদের মুনাফা জাতীয় ব্যয়টা বের হয়ে যাবে। এখন কথা হলো যে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা নির্ণয় করব কিভাবে। এই দেখো, নিচে আমি তোমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা লিখে রেখেছি যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে এইটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র। যখন আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হবে। এর মানে হলো যে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার সময় আমাদেরকে দুইটা সূত্র মাথায় রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ, আর এই বিক্রিত পণ্যের ব্যয়টাও আমরা বের করব একটা সূত্র প্রয়োগ করেই, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে প্রারম্ভিক মজুত পণ্যটা লিখতে হবে, এরপরে নিট ক্রয় লিখতে হবে, এরপরে প্রত্যক্ষ খরচগুলো লিখতে হবে, এরপরে লিখতে হবে সমাপনী মজুত পণ্য, যেটা হচ্ছে মাইনাস করতে হবে। এখন কথা হলো যে প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল, ঠিক না? কিন্তু নিট ক্রয় কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেওয়া ছিল না। কোথাও কি লেখা ছিল যে নিট ক্রয় এত টাকা? এটা কিন্তু লেখা ছিল না। তার মানে এই নিট ক্রয়টাও আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে নিট ক্রয় আমি তোমাদের প্রথম যখন পর্বটা করেছি এই অধ্যায়ের, তখন আমি তোমাদেরকে নিট ক্রয় সূত্রটা লিখে দিচ্ছিলাম যে ক্রয় মাইনাস ক্রয় ফেরত বা বই ফেরত, এরপরে মাইনাস ক্রয় হ্রাস করে এমন লেনদেন যদি থাকে, ঠিক আছে? তাহলে এই যে এতটুকু কাজ হচ্ছে আমার নিট ক্রয়ের কাজ, যে মানে ক্রয় যেটাকে বাড়াবে। ধরো এখানে তো অলিখিত ক্রয় থাকে না,
এটা হচ্ছে 10 অধ্যায় থাকে, যেটা তোমরা এখন বুঝবা না। আচ্ছা যাই হোক, তো এই অধ্যায় মূলত হচ্ছে যদি কোনো কিছু ক্রয়কে বাড়ায়, যদি থাকে যে এটা দ্বারা ক্রয় বাড়বে, তাহলে ক্রয়ের সাথে ওটা কি করতে হবে, আগে যোগ করতে হবে, এরপরে বহি ফেরত যেটা ক্রয়কে হ্রাস করে সেটা মাইনাস করতে হবে, এরপরে মাইনাস ক্রয় হ্রাস করে এমন লেনদেন যে কোনো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে ক্রয় হ্রাস করে যেমন পণ্য বিতরণ, তারপরে হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য। এই জিনিসগুলো এখানে স্বাভাবিকভাবে থাকে না এই অধ্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে, এটা থাকে অন্য অধ্যায়ে। আপাতত এই অধ্যায়ে মূলত ক্রয় থেকে বহিঃফেরত মাইনাস করে আমাদের নিট ক্রয়টা বের হয়ে যায়, আর এরপরে যদি কিছু থাকে তখন তোমরা ওই অনুযায়ী কাজ করবা। যেটা ক্রয়কে বাড়াবে সেটা ক্রয়ের সাথে যোগ করবা, যেটা ক্রয়কে কমাবে সেটা তোমরা ক্রয় থেকে মাইনাস করবা। তাহলে দেখো এই যে এই কাজটা হচ্ছে কি আমাদের নিট ক্রয়। তো যখন আমরা নিট ক্রয় করব তখন আমাদেরকে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমে আমাদের ক্রয় লিখতে হবে, এরপরে ক্রয় থেকে বহিঃফেরত মাইনাস করতে হবে, আবার অন্য কিছু যদি ক্রয়কে কমায় সেটাও আমাদের মাইনাস করতে হবে, তাহলে আমাদের বের হবে কি নিট ক্রয়। এরপরে আমাদেরকে প্রত্যক্ষ খরচ লিখতে হবে। প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে যেই খরচটা আমাদের পণ্য ক্রয় করে আনার সাথে সরাসরি রিলেটেড, ঠিক আছে, সরাসরি রিলেটেড যেই খরচগুলা সেগুলোকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেমন আমি তোমাকে বুঝাই, যে মনে করো যে তুমি তোমার ব্যবসায়ের জন্য পণ্য কিনে আনতেছো অনেক দূর থেকে। এখন এই পণ্যটা তো তুমি নিজে নিজে হাতে করে আনতে পারবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কোনো তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে হলো আচ্ছা এই পণ্যটা তোমাকে কি করতে হবে, ও কোনো একটা পরিবহনের মাধ্যমে তোমাকে নিয়ে আসতে হবে, তোমাকে গাড়ি ভাড়া দিতে হবে, তারপরে এই পণ্যটা নামানোর সাথে সাথে তোমাকে কি করতে হবে, যে নামিয়ে দিবে তার মজুরি দিতে হবে, ঠিক আছে, এই ধরনের খরচ। যে পণ্যটা যে তোমাকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিবে বা তোমার অফিস পর্যন্ত পৌঁছে দিবে তাকে একটা মজুরি দিতে হবে, তাই না? আবার যে গাড়ি করে আনছো তোমার পণ্যটা, সেই পণ্যটার সেই গাড়িওয়ালাকে কি করতে হবে, তোমার এর জন্য পরিবহন খরচ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই খরচগুলো কিন্তু পণ্য আনার সাথে সরাসরি রিলেটেড। তো এই কারণে এই খরচগুলোকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই টাইপের খরচগুলোকে আমরা দিব এইখানে লিখবো। এরপরে মাইনাস সমাপনী মজুত পণ্য, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। তাহলে এই জিনিসটা করলে আমাদের বের হবে কি এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এরপরে যোগ পরোক্ষ খরচ, অন্যান্য পরোক্ষ খরচ। এখন পরোক্ষ খরচ আবার কোনগুলা? পরোক্ষ খরচ হচ্ছে যে যে খরচগুলা আমার এই পণ্য ক্রয়ের সাথে সরাসরি রিলেটেড না। প্রত্যক্ষ খরচ কি ছিল? প্রত্যক্ষ খরচ ছিল হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সরাসরি রিলেটেড যে খরচগুলো সেগুলা। আর পরোক্ষ খরচ হচ্ছে যেগুলো সরাসরি রিলেটেড না। আর পরোক্ষ খরচ এক কথায় বলতে গেলে ব্যবসা পরিচালনার জন্য আমরা যেই খরচগুলো করে থাকি সেগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এই ব্যবসা পরিচালনার জন্য খরচগুলো যদি থাকে সেগুলো আমরা পরোক্ষ খরচে দিব, আর প্রত্যক্ষ খরচে দিব হচ্ছে যেটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি রিলেটেড, সেই খরচগুলোকে আমরা প্রত্যক্ষ খরচে দিব। তাহলে এক কথায় প্রত্যক্ষ খরচ হচ্ছে পণ্য ক্রয়ের সাথে রিলেটেড, আর পরোক্ষ খরচ হচ্ছে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে রিলেটেড, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এখন মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব। তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা ছকটা এঁকে নেই। তাহলে এই যে আমরা ছকটা এঁকে নিচ্ছি, মুনাফা জাতীয় ব্যয়সমূহ বিবরণ টাকা টাকা টাকা, ওই যে একটু আগে যখন আমরা মুনাফা জাতীয় আয় করেছিলাম সেই একই ছক আমি তো তোমাদের দেখালাম, যে মুনাফা জাতীয় আয়টা প্রথমে করবা, এরপর এখানে এর নিচ থেকে মুনাফা জাতীয় ব্যয়টা করবা। তো আমি যেহেতু মাঝখানে পড়া বুঝিয়েছি এর জন্য হচ্ছে আমার ছকটা মোছা লাগছে। তাহলে এবার দেখো যে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র আমরা দেখলাম কি যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু দেওয়া নাই, তাই আমাদের আগে কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা প্রথমে আমরা কি করব, আবার টাইটেল দিয়ে নিব, যে আবারও টাইটেল দিলাম কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই যে আমরা আবার টাইটেল দিয়ে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে যে
বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা আমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথমেই কি ছিল? প্রারম্ভিক মজুত পণ্য, তাই ছিল না? তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যটা লিখব। প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে এখানে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে হলো 25,000 টাকা। তো এটা আমরা লিখবো হচ্ছে সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরে তোমরা এটা মনে রাখবে যে প্রারম্ভিক মজুত পণ্যটা আমাদের কি কোথায় লিখতে হবে? সেকেন্ড ঘরে লিখতে হবে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো কাজ নাই, ঠিক আছে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো কাজ নাই, এর জন্য হচ্ছে এটা সেকেন্ড ঘরে লিখেছি। তো এখন এটা তোমরা বুঝবে না, একটু পরে বুঝবে, আমি জিনিসটা একটু পরে বোঝাচ্ছি তোমাদেরকে। এরপরে হচ্ছে এরপরে আমাদের পরের সূত্রটা কি? নিট ক্রয় যোগ নিট ক্রয়, তাই না? তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের পরে কি ছিল? যোগ নিট ক্রয়। তাহলে এখন আমরা নিট ক্রয়টা লিখবো, কিন্তু নিট ক্রয় তো আমাদের এখানে দেওয়া নাই, সো আমাদেরকে নিট ক্রয়টাও কি করতে হবে? বের করতে হবে। তাহলে নিট ক্রয় বের করার জন্য আমাদের আগে কি লিখতে হবে? ক্রয় লিখতে হবে। ওই যে আমি নিট ক্রয় সূত্রে কি লিখেছিলাম যে ক্রয় মাইনাস বই ফেরত মাইনাস ক্রয় হ্রাস করে এমন লেনদেন, তাই না? তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্রয়টা লিখবো। ক্রয়টা লিখবো হলো আমরা ফার্স্ট ঘরে, কারণ ক্রয়ের সাথে কাজ আছে। আচ্ছা, আমরা একটু ক্রয়ের পরিমাণটা লিখি। ক্রয় হলো 1,00,000, ক্রয় হলো 1,35,000। এরপরে ক্রয়ের সাথে এখানে কিন্তু একটা কাজ আছে, দেখো এই যে এখানে দেওয়া আছে হচ্ছে বহি ফেরত। বহি ফেরত কিন্তু ক্রয় থেকে কি যায়? মাইনাস যায়। এই যে সবার লাস্টে কি আছে? বহি ফেরত আছে। বহি ফেরত হচ্ছে ক্রয়ের সাথে মাইনাস যায়। তো আমরা বহি ফেরতটা ক্রয় থেকে মাইনাস করব। বহি ফেরত 2,000। এখন এটা মাইনাস করে লিখবো হচ্ছে 1,33,000, কারণ ক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। এই যে তাহলে এবার দেখো এই জিনিসটা যে ক্রয়টা আমরা কেন ফার্স্ট ঘরে লিখছি? কারণ হচ্ছে ক্রয়টা আমরা ফার্স্ট ঘরে লেখার কারণ হচ্ছে ক্রয়ের সাথে একটা কাজ ছিল বই ফেরত, যেটা ক্রয় থেকে হচ্ছে মাইনাস যেত। তো ক্রয়টা যদি আমরা সেকেন্ড ঘরে, এই যে এইখানে যদি 1,35,000 টাকা লিখতাম, তাহলে বই ফেরতের টাকাটাও আমাদেরকে কি এখানেই 2,000 টাকা লিখতে হতো। তাহলে এখানে যদি 1,35,000 লিখতাম আর এখানে যদি 2,000 লিখতাম, ঠিক আছে, যদি লিখতাম, তো নর্মালি তো 1,35,000 থেকে 2,000 টাকা আমরা মাইনাস করা লাগতো, তাই না? কিন্তু এই যে উপরে যে 25,000 আছে, সেটা কোথায় যেত? বহি ফেরতটা মাইনাস হবে শুধুমাত্র 1,35,000 থেকে, 25,000 থেকে তো না, কারণ 25,000 টাকা কি প্রারম্ভিক মজুত পণ্য। তো এই বহি ফেরতের টাকাটা যদি তোমরা এখানে লিখতা, তাহলে তোমাকে 25,000 থেকেও 2,000 টাকা কি করতে হতো? মাইনাস করতে হতো। কিন্তু এটা তো এই নিয়মে ছিল না, বহি ফেরতটা শুধু মাইনাস হবে 1,35,000 থেকে। তাই এই দুইজনকে আমরা আলাদা একটা ঘরে লিখেছি, যাতে এই দুজনকে মাইনাস করে আমরা হচ্ছে মেইন নেট ক্রয়ের টাকাটা এখানে লিখতে পারি, ঠিক আছে? এই দুজনকে আমরা আলাদা একটা জায়গা দিয়ে দিয়েছি, যে ক্রয় আর বই ফেরত তোমরা আলাদা ঘরে যাও, ওদেরকে আলাদা ঘরে পাঠিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে তাদের যে একটা নিট যে কাজটা, এই কাজটা করে এই যে এইটা যে আমাদের 1,33,000 বের হয়েছে, এটা হচ্ছে আমাদের নেট ক্রয়, তাই না? কারণ ক্রয় থেকে বই ফেরত মাইনাস করার পর আমাদের এই যে 1,33,000 বের হয়েছে, এটা হচ্ছে নেট ক্রয়। তো এই যে 1,33,000 নেট ক্রয় এখানে লিখেছি। তাহলে সূত্র মোতাবেক কিন্তু আমাদের অ্যান্সারটাও ঠিক আছে। এই যে প্রারম্ভিক মজুত পণ্য 25,000, 1,33,000 হচ্ছে আমাদের নেট ক্রয়। তাহলে মিলল না আমাদের অ্যান্সার? তাহলে এর জন্য হচ্ছে আমরা প্রারম্ভিক মজুত পণ্য সেকেন্ড ঘরে লিখেছিলাম আর ক্রয়ের টাকাটা আমরা ফার্স্ট ঘরে লিখেছিলাম। এটা বলার কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারো না যে কোনটা কখন কোন ঘরে হবে, কোনটা প্রথম ঘরে হবে, কোনটা সেকেন্ড ঘরে হবে, কোনটা থার্ড ঘরে হবে। তো এরকম করে তোমরা আস্তে আস্তে করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো আপাতত এভাবে মনে রাখো। এরপরে এটা তো আমাদের নিট ক্রয় বের হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এটা প্রারম্ভিক মজুত পণ্য, এটা নিট ক্রয়। এখন আমাদের আর কি লাগবে? নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, যেটা হচ্ছে ক্রয়ের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে এখানে দেখি আমাদের প্রত্যক্ষ খরচ কি কি আছে। প্রত্যক্ষ খরচ, এখানে আমরা প্রত্যক্ষ খরচ বের করার জন্য আগে হচ্ছে আমরা খরচগুলো দেখব এবং ওই খরচগুলোর মধ্যে থেকে আমরা প্রত্যক্ষ খরচটাকে
আলাদা করব। এখানে আমাদের খরচ আছে হচ্ছে ক্রয়, যেটা আমরা লিখে ফেলেছি। এরপরে আছে হচ্ছে বেতন। বেতন একটা খরচ, কিন্তু এটা প্রত্যক্ষ খরচ না, কারণ এটা ব্যবসা রিলেটেড খরচ। আমি বলেছিলাম যে ব্যবসা পরিচালনার জন্য যে খরচগুলো করা হয় সেগুলো যাবে হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচে, আর আমরা করতেছি প্রত্যক্ষ খরচ। তো এটা এখানে আসবে না। এরপরে আর খরচ আছে হচ্ছে রপ্তানি শুল্ক, যেটাও আমাদের প্রত্যক্ষ খরচ না, কারণ আমরা যখন পণ্যটা রপ্তানি করব তখন যে খরচটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের রপ্তানি শুল্ক, কিন্তু প্রত্যক্ষ খরচ হচ্ছে পণ্য আনার সময় যে খরচটা দিতে হয় সেটা। তো রপ্তানি শুল্ক কি আমাদের প্রত্যক্ষ খরচ না। এরপরে আর আর এখানে আছে হচ্ছে প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ ভাতা এটা আমাদের ব্যবসায় রিলেটেড খরচ, কারণ পণ্য আনার সময় তো আমাদের কোনো প্রশিক্ষণ ভাতা দিতে হয় না, এটা হচ্ছে আমাদের ব্যবসায় রিলেটেড খরচ। তো এটাও কি প্রত্যক্ষ খরচে আসবে না। এরপরে আছে দেখো সবার লাস্টে আমদানি শুল্ক। এই আমদানি শুল্কটা হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ, কারণ আমি যখন কোনো দেশ থেকে পণ্যটা আমার দেশে আমদানি করি তখন আমার সরকারকে একটা কর দিতে হয়। তাহলে এটা কি আমার পণ্য আনার সময় একটা খরচ না? তো এটা কোথায় যাবে? আমার এই প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। তো আমরা এই আমদানি শুল্কটা কি এখানে প্রত্যক্ষ খরচ হিসাবে আসবে। আমদানি শুল্ক হচ্ছে কি 2000 টাকা। 2000 টাকা। তাহলে তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে জিনিসটা ভাগ করে দেখাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র প্রথমে ছিল হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, লিখছি। এরপরে আমাদের কি লাগতো? নিট ক্রয়, যেটা হচ্ছে এই যে এই দুইটা নিট ক্রয়, যেটা টাকাটা হচ্ছে এটা। আর প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এরপরে যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনটা? এটা, তাই না? প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ এই যে। তাহলে দেখো আমরা কিন্তু এভাবে ভাগ ভাগ করে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে যোগ নিট ক্রয়, যেটা এই যে এটা বেরোচ্ছে 1,33,000, এরপরে যোগ প্রত্যক্ষ খরচ যেটা হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই তিনটা কি হবে? এই তিনটা যোগ হবে। তো আমরা কি করব? এই তিনটা যোগ করব। আবার যদি আরো কোনো প্রত্যক্ষ খরচ থাকতো তাহলে সেটা আমি তোমাদেরকে লিখে দিতাম। এরপরে আমি কোনো একটা ভিডিওতে তোমাদের প্রত্যক্ষ খরচ কি কি হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। তাহলে দেখো যে 25,000, 1,33,000 আর 2,000। এখন আমরা এটা যোগ করব। যোগ করলে হয় হলো 1,60,000। 1,60,000। এবার দেখো 1,60,000 বের হয়েছে। এবার এই তিনটা যোগফল থেকে আমাদের কি করতে হবে? মাইনাস সমাপনী মজুত পণ্য, যেটা সূত্র ছিল। তাহলে আমরা লিখি মাইনাস সমাপনী মজুত পণ্য। মাইনাস সমাপনী মজুত পণ্য কত টাকা? সমাপনী মজুত পণ্য ছিল হলো 25,000 টাকা। তাহলে 25,000 টাকাটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে আমাদের 1,35,000 টাকা। 1,35,000 টাকা। তাহলে হয়ে গেল এই যে 1,35,000 টাকাটা বের হয়েছে, এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা সূত্র ফলো করে কিন্তু আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলছি। এই তিনটা যোগ করছে, দেন এই তিনটার যোগফল থেকে এই যে যোগফলটা বের হয়েছে এটা থেকে এই যে সমাপনী মজুত পণ্য বাদ দিছে আমাদের 1,35,000, এটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন এগুলো একটু মুছে দিই, কারণ এগুলো তো আর তোমরা পরীক্ষা হলে লিখবে না। তাহলে এইবার আমাদের যেটা করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করা শেষে যে এটা কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের অন্যান্য পরোক্ষ খরচ যোগ করতে হবে। তাহলে যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এবার আমরা অন্যান্য পরোক্ষ খরচ লিখব।
তাহলে আমি বলেছিলাম যে অন্যান্য পরোক্ষ খরচ কোনগুলো হবে, যেগুলো হচ্ছে আমার ব্যবসার সাথে রিলেটেড যেই খরচগুলো সেগুলো আসবে অন্যান্য পরোক্ষ খরচে। তোমরা আরেকটা ভাবেও নির্ণয় করতে পারো যে যেই খরচগুলো বিক্রিত পণ্যের ব্যয় চলে এসেছে ওই খরচগুলো কিন্তু আর পরোক্ষ ব্যয়ে যাবে না, এইগুলো বাদে যে খরচগুলো আছে সেগুলো দেখতে হবে আমাদেরকে। তাহলে এখন আমাদের এখানে আছে হলো বেতন, প্রশিক্ষণ ভাতা আর রপ্তানি শুল্ক, এই তিনটা হচ্ছে আমার ব্যবসা রিলেটেড খরচ। তাহলে আমরা এটা লিখে ফেলি, বেতন, বেতন হলো 3000, এরপরে হচ্ছে প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা হলো 5000, আর রপ্তানি শুল্ক 13,500। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে অন্যান্য পরোক্ষ খরচে আমরা যে এই খরচগুলো লিখবো, আমি তো এতক্ষণ বললাম যে তোমাদের ব্যবসা রিলেটেড যে খরচগুলো আছে সেগুলো তোমরা লিখবা, কিন্তু আরেকটা কথা আছে, এই যে তুমি অন্যান্য পরোক্ষ খরচে যে খরচগুলো বসাবা ওগুলোও কিন্তু তোমার মুনাফা জাতীয়ই হতে হবে, মূলধন জাতীয় কিন্তু আনা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয়, এটা কিন্তু আমাদের মূলধন, এটার মাধ্যমে কিন্তু আমাদের ব্যয় হয়েছে, কিন্তু এটা কি মূলধন জাতীয় ব্যয়, এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না। আমরা করতেছি কি মুনাফা জাতীয় ব্যয়। তো তুমি এখানে যত যাই লিখবা সবই যাতে আমার মুনাফা জাতীয় হয়, সেটা পরোক্ষের ক্ষেত্রেও একই কথা, প্রত্যক্ষের ক্ষেত্রেও একই কথা, যেই সব খরচ লিখবো সবই হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয় হতে হবে। তো এখানে বেতন এটা মুনাফা জাতীয়, প্রশিক্ষণ ভাতা হচ্ছে মুনাফা জাতীয়, রপ্তানি শুল্ক মুনাফা জাতীয়, এখানে কিন্তু এই পুরো অঙ্কের মধ্যে কোথাও মূলধন জাতীয় আনা যাবে না। তাহলে দেখো আমরা পরোক্ষ খরচে সব লিখে ফেলেছি খরচগুলো, এবার আমরা এটা যোগ করে দিব, যোগ করে দিলে হয় হচ্ছে 21,500। এবার দেখো এই যে 1,35,000 1,35,000 বিক্রিত পণ্যের ব্যয়, 21,500 হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ। তাহলে দুইটা আমরা পেয়ে গেছি, সূত্র অনুসারে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ, তাহলে এটাই কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের সূত্রের মধ্যে ছিল। তো এই দুইটা আমরা এখন কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমরা এখন এটা যোগ করি, 1,35,000 যোগ 21,500, 1,56,500, তাহলে অ্যান্সার হচ্ছে 1,56,500। যদিও জায়গা নাই, এরপরে এটা লিখে আমরা কি করে দিছি, জেড টেনে দিছি, আমাদের অ্যান্সার আসছে কত, এই যে 1,35,000 আর 21,500 যোগ করলে হচ্ছে 1,56,500 টাকা। এটাই হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়, যে কাজটা আমরা এতক্ষণ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই রেওয়া মিল অধ্যায়ের মুনাফা জাতীয় ব্যয় এই টপিকটি নির্ণয় করতে হবে। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি সেটার উত্তর দিয়ে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।